বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 5 দিনের যে বিদেশ সফর, লন্ডন গেলেন, সেখানে ভারতীয় দূতাবাসের অনুষ্ঠান, সেটা যেমন একদিকে কেন্দ্র রাজ্যের যে সম্পর্ক, সেটা কোথাও যেন একটা পজিটিভ দিকে এগিয়েছে। দ্বিতীয়ত, সেখানে বেশ কিছু শিল্পপতির সঙ্গে তিনি বৈঠক করেছেন এ রাজ্যে বিনিয়োগের জন্য। সেই বিনিয়োগ সত্যি আসবে তো, সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজ, অর্থাৎ কেলগ কলেজে তিনি বক্তব্য রেখেছেন এবং সেখানে কিছু অপ্রীতিকর ঘটনা, যদিও এই অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এই রাজ্যের দল তৃণমূল কংগ্রেস আশা করেছিল বা আজ করেছিল যে সেখানে হয়তো এসএফআই বা অন্যান্য বিরোধী দলের কিছু বলতে পারেন যারা বিদেশে রয়েছে, তো সেরকম কিছু ঘটনা ঘটেছে। কিন্তু প্রশ্ন হলো, এই রাজ্য, এই যে বিদেশ সফর, মুখ্যমন্ত্রী একটা বেশ কিছু প্রতিনিধিকে নিয়ে গেলেন এবং তার সঙ্গে সাংবাদিকরা গেলেন, তো এই রাজ্য কি পেল? শুধু তাই নয়, বাম জমানাতেও এমন নানা কথা উঠতো যখন জ্যোতি বসু যেতেন, তিনি বিদেশ সফরে যেতেন, শিল্পে আনার জন্য যেতেন, কিন্তু তখন বিরোধীরা যে কথা বলতো আর এখন বিরোধীরা কি বলছে, এই দুটোর মধ্যে ফারাক কোথায়? এবং জ্যোতিবাবু যে বিদেশ সফরে, সেখানে সফর সঙ্গী ছিলেন আমাদের এই বঙ্গ এক সন্তান ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। তো সেই রাজাগোপাল দাও সেই সময় গেছিলেন। তো আজকে আমরা তার সঙ্গেই কথা বলবো যে তখনকার আর এখনকার মধ্যে কিভাবে, মানে সেই জ্যোতিবাবুর সফর, মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স তিনি করছেন এবং সেই সঙ্গে কি পেল এই বাংলা। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকে স্বাগত। রাজাদা, মুখ্যমন্ত্রী বিদেশ সফরে গেলেন, অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজ, কেলগ কলেজে তিনি বক্তব্য রাখলেন, সেই সঙ্গে সেখানে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করলেন। তারপরে মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় গেছেন, আমরা দেখেছি বেশ কিছু মৌ স্বাক্ষর হয়েছে, টেকনো ইন্ডিয়া তাদের মধ্যে অন্যতম। তো বিষয়টা হলো যে এইবারে আমরা যখন দেখতাম বাম জমানায় জ্যোতিবাবু বেশ কয়েকবার তিনি বিদেশ যেতেন এবং বিদেশে শিল্পপতিদের সঙ্গে তিনি বৈঠক করবেন এরকম বলা হতো, কিন্তু বিরোধীরা বলতো আসলে কলকাতার গরম থেকে মুক্তি পেতেই তিনি বিদেশ সফর করেন, কাজের কাজ কিছু হয় না। সম্প্রতি আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও গেছেন, এবারে লন্ডনে গেলেন। আপনি সেই সময়, অর্থাৎ জ্যোতিবাবুর সফর সঙ্গী ছিলেন, এক সময় বিদেশ সফর সঙ্গী ছিলেন, তো সেই সময়ের সঙ্গে এই সময় দুটো বিষয়কে কিভাবে মেলাবেন? বাংলার তৎকালীন ভাড়ারে কি এসেছিল আর এখনের প্রাপ্তিটাই বা কি, কিভাবে দেখছেন বিষয়টাকে? 80-র দশকে লন্ডনে ছিলাম স্টুডেন্ট হিসাবে এবং সেই সূত্রে আমি একবার জ্যোতিবাবু এসেছিলেন, তার সঙ্গে অক্সফোর্ডে একসঙ্গে লন্ডন থেকে অক্সফোর্ড যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানে যিনি গাড়ি চালাচ্ছিলেন তার নিজের গাড়ি, ডাক্তার আকুপাংচারিস্ট আমার মনে আছে প্রশান্ত রায়, তার গাড়ি। আমরা 3 জনই যাচ্ছিলাম, কোনো সিকিউরিটি কিছু নেই। জ্যোতিবাবু গিয়েছিলেন এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন তারা ডেকেছিল। এটা এরকম কোনো কলেজের ব্যাপার ছিল না আমার মনে আছে। সেখানে যারা ছিল লার্জ নাম্বার আমার মনে আছে, তারা ব্রিটিশ, তারা সেখানকার লোক, তারা পশ্চিমবঙ্গ সম্বন্ধে জানতে চায় এবং ভারত সম্বন্ধে জানতে চায়, সেটা আমি দেখেছিলাম। ভারতীয় ছাত্ররাও ছিল এবং অনেকেই ছিল যারা হয়তো পশ্চিমবঙ্গ সরকারের নানান নীতিকে পছন্দ করে না, এটা সব জায়গায় থাকে। এখন যেহেতু ওটা ইউনিভার্সিটির ভেতরে একটা ব্যাপার, ইউনিভার্সিটির ভেতরের ব্যাপারটা একটু বুঝতে হবে সব জায়গায়, যে সেখানে একটা মুক্ত বাতাস থাকে। মানে মুক্ত বাতাস মানে হচ্ছে যে নানান ধরনের প্রশ্ন করার, জানার আগ্রহ থাকে। বিশ্ববিদ্যালয় মানে বিদ্যালয়ের মধ্যেই
আহ, বিশ্বটাকে নিয়ে আসে, বুঝেছেন? এটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মানে বিশ্বের সমস্ত দেশের ছাত্রছাত্রীরা যেখানে পড়ার সুযোগ পায় সেটাকেই আমরা হ্যাঁ, বিশ্ববিদ্যালয় বলি, ইউনিভার্সিটি যেটাকে বলা হ্যাঁ, হয়। হ্যাঁ। হ্যাঁ, শুধু শুধু পড়ার সুযোগ নয়, সব হুম। ধরনের বিশ্বে নানান চিন্তা ভাবনা সেখানে আসে। হুম। সুতরাং সংকীর্ণ চিন্তা ভাবনা নিয়ে বিশ্ববিদ্যালয় চলে না, মানে গভীরে যেতে হয়। হুম। আমি ছোট্ট আরেকটা উদাহরণ দিলে আপনাদের ভালো লাগবে। চীনে বলে কি, দাসওয়ে, চীনের যেহেতু বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমি পড়িয়েছি, দাসওয়ে, সুয়ে মানে জল, দা মানে গভীরে, আরো গভীরে, মানে বোঝাই যাচ্ছে যে জলের যত গভীরে যাওয়া যায় সেটাই বিশ্ববিদ্যালয়। যাই হোক, এখন সুতরাং এখানে তো নানান ধরনের প্রশ্ন আসবে, থাকবে, এবং যারা সেখানে যাচ্ছেন বক্তৃতা করতে, যেই ডাকুক না কেন, আপনাকে তৈরি থাকতে হবে যে এই প্রশ্নের একটা একাডেমিক কন্টেন্ট আছে। কিছু কিছু প্রশ্ন পলিটিক্যালি লোডেড থাকে কিন্তু একাডেমিক্যালি প্রেজেন্টেড। তো সেইগুলোকে আপনাকে ঠান্ডা মাথায় বুঝে উত্তর দিতে হয়, এবং অনেকে বড় বড় প্রশ্ন করে, সেগুলোকে বুঝে ওই জন্য একজন পাশে এসে একজনকে রাখা দরকার হয় যিনি ব্যাপারটা বোঝেন, অর্থাৎ তিনি ছোট্ট করে লিখে দেন। দোভাষী। দোভাষী, হ্যাঁ, মাঝে মাঝে, হ্যাঁ, দোভাষী হলে সুবিধা হয়, যিনি ছোট্ট করে বলে দেবেন সেইটাকে, উত্তরটা যিনি, বুঝেছেন না, তার উত্তরটা এইটুকুনি দিতে হবে। ওখানে যত বড়ই প্রশ্ন হোক না কেন, লম্বা উত্তর দিতে নেই, মাথা গরম করতে নেই। মাথা গরম করলেই আরো প্রশ্ন এসে যায়, এটাই হচ্ছে যে নিয়ম। এবং যেহেতু বিশ্ববিদ্যালয়, সেখানে একটা একাডেমিক কন্টেন্ট থাকলে মোটামুটি আহ যারা শুনতে এসছেন তারা সন্তুষ্ট হন, বোঝার চেষ্টা করেন। আপনি যদি পলিটিক্যালি ওভারলোড করার চেষ্টা করেন, তখন এতই প্রশ্ন এসে যাবে, সেগুলোকে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যায়। খেয়াল রাখতে হবে সব শ্রেণীর লোক সেখানে থাকবেই, এটা আপনি আটকাতে পারবেন না। আপনি যেমন কেলগ যে কলেজটা, যেটা হুম। যতটুকু আমি জেনেছি, এটা খুব পুরনো কলেজ না। আমি যখন লন্ডনে পড়তাম বা অক্সফোর্ডও যেতাম, কেলগের এসব নাম টাম শুনিনি। এগুলো নিশ্চয়ই এই শতাব্দীর বা গত শতাব্দীর লাস্টের দিকে তৈরি হয়েছে। এগুলো সবগুলো, এরা খুব একটা ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন হিসেবে তখন তৈরি হয়। এখন প্রচুর ইনস্টিটিউশন অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন নিচ্ছে, এগুলো সবই রোজগারের একটা মাধ্যম, বুঝতেই পারছেন। যাই হোক, তারা যখন দেখেছে এবং বুঝতে হবে এটা বহুল প্রচারিত হয়েছে, তার ফলে যেটা হবার সম্ভাবনা, মুখ্যমন্ত্রী এমন সঙ্গে করে নিজের প্রচুর বন্ধু বান্ধব বাসায় এসে নিয়ে গেছেন, সেখানেও যেটা ঘটে থাকে যে অক্সফোর্ডে যারা থাকেন বা লন্ডনে যারা থাকেন, তারাও চলে যান, গিয়ে প্রশ্ন করার ইচ্ছে নিয়ে তারা যান। এবং দেখা গেছে যে কালকে মানে অনেকে লিখে নিয়ে এসেছিলেন, মানে পোস্টার টাইপের। সেগুলো তো মানে পোস্টারের যখন লেখাটা আছে, তার মানে একটা তাদের প্রিকনসিপ্ট, তাদের ধারণা আছে, সেই ধারণা থেকেই তারা সেসব লিখিয়ে নিয়ে গেছে। তারা যে মুখ্যমন্ত্রীর ফেভারে, আমি কোনো পোস্টার দেখিনি ফেভারের, যারা মুখ্যমন্ত্রীকে পছন্দ করছেন না বা তার নীতিকে পছন্দ করছেন না, এমনকি সৌরভ গাঙ্গুলির সম্বন্ধে পোস্টার দেখেছি। সুতরাং বোঝা যাচ্ছে তাদের একটা ধারণা তৈরি ছিল, সেমিনারে কি বলবেন তার ভিত্তিতেই নয়। সুতরাং এটা এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এগুলো থাকে। এইগুলোতে মাথা গরম করার কিছু নেই, এগুলোতে মানে এড়িয়ে যেতে হয়। এবং যারা সাংবাদিক বৈঠক করেন, সাংবাদিকরাও তো আরো ধুঁধে হয়, তাদের অনেক প্রশ্ন থাকে, সেগুলোকে আপনি ট্যাকেল করাটা খুব বুদ্ধিমানের কাজ। সেইটা করতে পারলেই ঠিক আছে। কিন্তু ইউনিভার্সিটি হচ্ছে কি জানেন, তেমন একটা জায়গা, সেখানে নানান সাংবাদিকরা হয়তো কিছু ভাষা ভাষা প্রশ্ন করতে পারেন। ইউনিভার্সিটির ভেতরে হয় কি যে এমনই প্রশ্ন আছে যে প্রশ্ন হয়তো আপনি আগে বুঝে উঠতে পারেননি, ভেবে উঠতে পারেননি, কেননা গবেষণা হচ্ছে, তাই না, বুঝেছেন? নানান ফ্রেশ মাইন্ড চিন্তা সেখানে থাকছে। এখন দেখুন, যেটা মুখ্যমন্ত্রী গতকালের যে ইয়েতে দেখলাম, যে সেখানে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া ও ইংল্যান্ডেড কিংডম বা এরকম একটা নাম দিয়ে তারা নাকি এক্স হ্যান্ডেলে একটা কিছু পোস্টিং করেছে। এখন আমি যত জানতাম যে সিপিএম এর একটা ব্রাঞ্চ লন্ডনে ছিল, তারা অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান কমিউনিস্ট ইন লন্ডন, বুঝেছেন, সেভাবেই তারা লিখতো। তারা এসএফআই নাম দিয়ে তারা, আমি জানি না এরকম ভাবে লেখা যায় কিনা, বুঝছেন, একটা স্বাধীন দেশের একটা সংগঠন অন্য জায়গায়, এটা এটা যারা নিজের দেশকে বোঝেন, দলকে বোঝেন, তারা এইভাবে হয়তো করবেন না। এখন বোঝাই যাচ্ছে যে তাদের হয়তো কেউ কেউ ছিল, তারা যে লার্জ নাম্বার তা কিন্তু নয়। আমি অনেক মানুষকে দেখি যারা ছাত্র নয়, তারা হয়তো সেখানে থাকেন, আমি অধ্যাপনা করেন কিনা জানি না,
তারা বয়স্ক লোক, তারা ছাত্র নয়। তারা নানানভাবে যারা বিচলিত হয়েছেন, প্রশ্ন করছেন। সে প্রশ্ন কোনগুলো জবাব দেবেন, কোনগুলো জবাব দেবেন না, পাশে যদি কেউ থাকতো তাহলে সুবিধে হতো। আর সাধারণত এইসব জায়গায় ইউনিভার্সিটি ইত্যাদিতে আহ লিখিত ভাষণটা পড়াটাই খুব বুদ্ধিমানের। আপনি যখন জ্যোতিবাবুর প্রসঙ্গটা টানলেন, হুম, আমি একটা কথা বলি। আমরা জ্যোতিবাবুর ব্যাপারে, জ্যোতিবাবুর মানে মার্কসের 150 বছর, মৃত্যুর 150 বছর উপলক্ষে একটা সেমিনার করা হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তখন জ্যোতিবাবুকে আমন্ত্রণ করা হয়েছিল, যারা কমিটি করেছিল তাদের তরফে। যারা ছিল তাদের আমি তো খুবই খুবই অল্প বয়সী শিক্ষক। আহ, আমার মাস্টারমশাই ছিলেন বিপ্লব দাশগুপ্ত। উনি আমাকে বললেন চলো জ্যোতিবাবুর সঙ্গে যাই। জ্যোতিবাবু আমাদের সঙ্গে যখন দেখা করলেন, উনি উনি ইউনিভার্সিটিতে আমি মার্কস সম্বন্ধে বলবো, হ্যাঁ এটা তো এটা কোথায় মানে আমার সে ধৃষ্টতা নেই। এটা কোন ইউনিভার্সিটিতে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, আচ্ছা, কলকাতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের জ্যোতিবাবু মানে বক্তব্যটা আমি বলার চেষ্টা করছি। হুম হুম। উনি বললেন মার্কস নিয়ে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বলবো, না আমাকে এসব জায়গায় ডাকবেন না। তো পণ্ডিতদের মধ্যে আমি কি জানি, আমি রাজনীতি করেছি পথে ঘাটের লোক। একদম। আমি বিশ্ববিদ্যালয়ের কাছে আমি ইন্টেলেকচুয়ালি কথা বলার যোগ্য নেই, বুঝেছেন। আমি অভাব হয়ে গেলাম হ্যাঁ, মানে এই এটাই মানুষটা হচ্ছে জ্যোতি অতটা বসু আর কি, কিভাবে জ্যোতি ট্যাকেল বসু করতে হয়। মানে এই, হ্যাঁ হ্যাঁ এইটাই। হ্যাঁ। তারপরে আমরা যখন বললাম যে বিপ্লব দাশগুপ্ত উনি আমার মাস্টারমশাই ছিলেন, বিদগ্ধ অর্থনীতিবিদ, রাজনীতিতে প্রখর ছিলেন, এমপিও হয়েছিলেন। উনি বললেন যে আমি আর রাজা, আপনি একটু গুছিয়ে দেবো, আপনি কি কি জিনিসটা কোন দিকটায় বলবেন, তারপরে সেটা আপনি দেখে ঠিক করবেন। তো উনি বলেন তাহলে ঠিক আছে। আমরা সেটা একটা ড্রাফট তৈরি করলাম। আমরা ভাবলাম আমাদের ড্রাফটটাই উনি বলবেন বুঝি। তখন উনি বক্তৃতা করলেন, ইংরেজিতে বক্তৃতা করলেন। আমাদের ড্রাফটে ওনার একটা হয়তো আইডিয়া দিয়েছিল, আইডিয়া কিন্তু উনি দিয়েছি, নিজের এক্স্যাক্টলি। মানে সম্পূর্ণ ওই ড্রাফটটা পড়ে গেলেন, বখন থেকে মুখস্থ করে বলে গেলেন সেই সব। ওই জন্য ওই সমস্ত নেতারা একটা আলাদা গোত্রের হয়ে গেছেন। তাদের পাণ্ডিত্য, চিন্তা, ভাবনা, মানুষের সঙ্গে মেশা এমন একটা জায়গায় ছিল, সেটার বিকল্প তৈরি হচ্ছে না। এখন আমি যদি মনে করি আমি ক্ষমতায় এসে গেছি, আমি যা কিছু বলতে পারি, তাহলে অনেক সময় বিপদ হয়ে যায়। যাই হোক, মুখ্যমন্ত্রী যথেষ্ট চেষ্টা করেছেন, বক্তৃতা করেছেন, পশ্চিমবঙ্গকে তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু দেখুন, একটা ইউনিভার্সিটির ভেতরে যাওয়া আর একটা বিজনেস সামিট করা, সেটার মধ্যে পার্থক্য আছে। আপনি ইউনিভার্সিটির মধ্যে আপনি বলার চেষ্টা করবেন নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের মডেলটা কি, সেটাই যদি আপনি সঠিকভাবে বোঝাতে পারেন, তৈরি, হ্যাঁ, কিভাবে চলছে, বিকল্পটা কেন, তাহলে একটা কিন্তু ধ্যান ধারণা তৈরি হয় যে বাংলা কিভাবে এগোতে চাইছে, এবং সেইটা খুব ফলাও করে প্রচার হয়, সেটা কাজে লাগে। আপনি যদি খালি বলেন যে পশ্চিমবঙ্গে বিনিয়োগ হচ্ছে, হ্যান হচ্ছে, এইসব কথা যেগুলো বিজনেস সামিটে যেগুলো বলা যায়, ইউনিভার্সিটিতে সেটাকে সেভাবে বলা যায় না, একাডেমিক্যালি সেটা প্রেজেন্ট করতে হয়। আমি সেরকম কোনো প্রচেষ্টা দেখিনি। ওনার সঙ্গে যারা গেছিলেন একটা ছবি দেখালো ওনার সেই ইঞ্জুরির ব্যাপারটা, এইটা তো মানে একাডেমিক্যালি এগুলো খুব একটা প্রয়োজন। এটা পলিটিক্যাল সামিটে লাগে যে হ্যাঁ দেখো আমাকে মেরেছে, এ করেছে। কিন্তু এটা উনি করলেন, তার ফলে যারা ওনাকে অ্যাডভাইস করেছিল তারা বোধহয় সঠিক বলেনি। কেননা সেখানে যারা যান তারা কিন্তু একটা একাডেমিক আলোচনা শুনতে চান, পশ্চিমবঙ্গের ভিন্নতাটা কোথায়, কিভাবে পশ্চিমবঙ্গ কেন্দ্রের যে মডেল তার থেকে হ্যাঁ এগিয়ে আসছে, কি করে বারবার সে জিতছে। হ্যাঁ, এটা কিন্তু বোঝানোর একটা বিরাট সুযোগ ছিল। সেটা আমি জানি না কতটা বলতে পেরেছেন। কিন্তু স্বাভাবিকভাবে যদি দর্শক খুশি হতো, তাহলে এই ধরনের ব্যাপারটা হতো না। কিন্তু সেই জায়গায় দেখি, আমরাও দেখেছি একটা খুব অনেক জায়গা আমাদের যেতে হয়, দেখা যায় যে দর্শকরা যারা আছেন তাদের আচার ভঙ্গি গোড়া থেকেই যে জায়গায় থাকে, মনে হয় যে এখানে বক্তৃতা করা যাবে না। কিন্তু বক্তৃতার মাধ্যম দিয়ে আপনি জনগণের মনকে, যারা শুনতে শ্রোতার মনকে পাল্টে দিতে পারেন, এটা সম্ভব। আমার মনে হয় মুখ্যমন্ত্রী সেই যোগ্যতা আছে। কিন্তু আমি জানি না সেটা ওনার, উনি যদি বাংলায় বলতেন সবচেয়ে ভালো হতো। লালু প্রসাদকে দেখেছি আমি আমেরিকায়, একদম মানে হিন্দিতে বলছে, বুঝেছেন। তাতে সুবিধে আছে কি, যে ভাষা দখলটা আছে যেটা একটা সুবিধাজনক, এবং যারা প্রশ্ন করছে তারা সেই ভাষাটা তাদের জানা দরকার। তার ফলে আপনি খুব এভাবে ট্যাকেল করতে পারছেন। সেইটা উনি যদি ব্যবহার করতেন তাহলে হয়তো ভালো হতো। কিন্তু যখন ইংরেজিতে
আমি ওনার ইংরেজি বলা নিয়ে কোনো 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 টিপ্পনি কাটতে চাইছি না, কিন্তু ইংরেজি একটা বিদেশি ভাষা, সেটা ব্যবহার না করে, বা যদি করতে চাইতেন একটা লিখিত বক্তৃতা পড়া এবং তারপরে ছোট ছোট হ্যাঁ হ্যাঁ করে প্রশ্ন করতে উত্তর দিতে পারলে ভালো হতো। যাই হোক, সেটা যেহেতু করেননি, অনেকটা বিপদ ডেকে এনেছেন। তার ফলে প্রশ্ন প্রচুর এসেছে, এবং সে প্রশ্ন যে উত্তর যেভাবে আশা করেছিল মানুষ না পাওয়াতে এই ধরনের প্রশ্ন এসেছে। আমি দেখেছিলাম মারমুখী হয়ে যায়। আমার মনে আছে, আমি অবশ্য সেই জায়গায় ছিলাম না, জ্যোতিবাবু তো প্রত্যেক সামারই আসতেন। দেখেছি যে মারমুখী হয়ে গেছে, ডিম ছড়াছড়ি হয়েছে, টমেটো ছড়াছড়ি হয়েছে, এগুলো ঘটে। এগুলো ওদের কালচারের মধ্যেও পড়ে যায় এগুলো, যে আপনি যে অক্সফোর্ড ইত্যাদি জায়গা যে খুবই ইয়ে প্রতিষ্ঠান, তবুও স্টুডেন্টস এগুলো যেহেতু ইউনিভার্সিটি থেকে কিছু করা হয় না, স্টুডেন্টস ইউনিয়ন করে। আমি যেটা দেখলাম কেলগস যেটা করেছে, সেটা সেই একটা কলেজ, সে হয়তো আমি জানি না কজনকে এর আগে ডেকেছে, তারা একজন এর আগে ভারতবর্ষের আপনি যে প্রসঙ্গটা তুললেন যে ওই যে ডিম ছোড়া বা এটা জ্যোতিবাবুর বেলায় কোথায় হয়েছিল? না, এটা বিদেশে অক্সফোর্ডেই ঘটেছে এরকম। শুধু জ্যোতিবাবু না, অনেকেরই ভাগ্য ঘটেছে। আমি অবশ্য সেইখানে ছিলাম না। আমি যখন যে সময় জ্যোতিবাবুর সঙ্গে গেছিলাম 1985-এ, তখন অনেক প্রশ্ন এসেছিল, খুবই মানে শক্ত প্রশ্ন। মানে জ্যোতিবাবু তো ধরুন ইংল্যান্ডে ছিলেন, হ্যাঁ, লিঙ্কন সিনে ব্যারিস্টারি পাশ করেছেন, হ্যাঁ, ইংরেজি সাহেবদের মতন বলতে পারেন, বুঝতে পারেন, হ্যাঁ, কিন্তু তার তো অসুবিধে কিছু নেই। কিন্তু অনেক সময় প্রশ্নের ধরনটা এমন থাকে, সামনে ছিলেন একেবারে, সেটা জানতেন বলেই পেরেছিলেন। হ্যাঁ, বুঝেছেন, তার ফলে ওনার সঙ্গে যে একজন হ্যাঁ বলছি, একদম ছোট করে যদি বলেন যে আমরা বাংলা কি পেলাম? এই যে মুখ্যমন্ত্রী এত বড় সফর, তার একটা বেশ কিছু আমলা গেছেন, প্রশাসনিক লোকজন গেছেন, বেশ কিছু সাংবাদিক গেছেন, ঠিক আছে, সাংবাদিকদের নিয়ে গেছেন। তো আপনার মতে এই সফর থেকে আমাদের বাংলার প্রাপ্তি কি? একদম বলবো যে খুব মানে এতে যদি বলেন আর কি, খুব। হ্যাঁ, দেখুন, জ্যোতিবাবু যখন যেতেন তখন ওয়েস্ট বেঙ্গল একটা কমিউনিস্ট কান্ট্রি, এখানে লেবার আনরেস্ট আছে, লেবাররা সবসময় মজুরি বাড়ানোর কথা বলে। তার ফলে কমিউনিস্ট দেশগুলোতে বিনিয়োগের ক্যাপিটালিস্ট শক্তি যারা, তারা খুব একটা আগ্রহী কখনো ছিল না। চীন যখন দেখা গেল ডেং জিয়াওপিং এর পরিবর্তিত অর্থনীতিতে, যখন উনি অ্যাসিওর করলেন যে আপনার লেবার মানে কন্ট্রোল থাকবে, সবকিছুই কন্ট্রোল আছে, ল অ্যান্ড অর্ডার অত্যন্ত নিয়ন্ত্রণে থাকবে, এবং যারা বিদেশ থেকে ইনভেস্ট করতে আসবে তাদের কোনো ধরনের বাধা থাকবে না, এবং বেশ কিছু বছর যখন দেখা গেল নিরাপত্তার মধ্যে বিদেশিরা কাজ করতে পারছে, তখন থেকে উৎসবটা শুরু হলো। আপনাকে প্রথমে কয়েকজনকে নিয়ে এসে তাদেরকে এমন ভাবে সুরক্ষাটা দিতে হবে যেটা যে তারাই বার্তা দেয় যে খুব ভালো জায়গা, এখানে বিনিয়োগের কোনো অসুবিধা নেই। ডেং জিয়াওপিং সেটা বর্ষার জন্য ডেং জিয়াওপিং যেটা করেছিলেন, কিন্তু জ্যোতিবাবুরা তো সেটা করতে পারেন, তাদের ইমেজটাই খারাপ ছিল যে এরা বুঝি সবসময় আন্দোলন করে, এবং হ্যাঁ, মজুরি এত বেশি, অন্য রাজ্যের তুলনায় বেশি, তার ফলে রাস্তা অবরোধ, হ্যান ত্যান নানান লেগে আছে, এখানে বিনিয়োগের জায়গা পাই, সেই বন্ধের সংস্কৃতি আছে। এই সব মিশিয়ে যারা বিনিয়োগ করতে চায় তারা আগ্রহী কখনো ছিল না। জ্যোতিবাবুকে সম্বন্ধে মানুষের ধারণা বিদেশে অত্যন্ত সৎ মানুষ হিসেবে, প্রাজ্ঞ রাজনৈতিক হিসেবে, যে ওনার ধারণা সেখানকার অত্যন্ত স্পষ্ট ছিল। এখন ওয়েস্ট বেঙ্গলের ধারণা এই তৃণমূল শাসনে একেবারেই পাল্টায়নি, বরঞ্চ যে চাঁদাবাজি, যেটা বাংলাদেশের শব্দ চাঁদাবাজি, আমরা বলি তোলাবাজি, এটা একটা বিরাট কিন্তু এখানে বাংলা চিত্র হয়ে গিয়ে দাঁড়িয়েছে, যে আইন শৃঙ্খলা আপনার সঠিকভাবে নেই। তো হয়তো যেটা বাঁধ ইত্যাদি হয়তো উঠে গেছে, কিন্তু আপনি উৎপাদন করতে গেলে যে সমস্ত জিনিসের প্রয়োজন হয়, ল অ্যান্ড অর্ডার আপনার স্বার্থে থাকবে, বাইরের কোনো লোক ঝামেলা করবে না, আপনার লেবার সুরক্ষিত থাকবে, তারাও অযথা চাহিদা করবে না, এবং রাস্তায় আপনার মাল পরিবহনে কোনো সমস্যা থাকবে না, হ্যাঁ, রাস্তাঘাট উন্নত হবে, কাঁচামালের সরবরাহ থাকবে, বিদ্যুতের সরবরাহ থাকবে, এবং আপনার নিয়ারেস্ট পোর্টে যেতে কয়েক ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আপনি কাঁচামাল, আপনার তৈরি করা জিনিস পৌঁছে দেবে, এটাই নিয়ম। তিন দেশে যারা গেছেন, তারা, আমি যে রেগুলার যেতাম, এইখানে কোনো এত এত সুন্দর ব্যবস্থার ফলেই তারা বিদেশিরা চীনে বিনিয়োগ করেছে। ওয়েস্ট বেঙ্গল আমরা কোনোভাবেই বিদেশি কেন, অন্য ভারতবর্ষের অন্য রাজ্যের বিনিয়োগকারীদের ধরে রাখতে পারছি না। ব্রিটানিয়ার মতন কোম্পানি যেটা কলকাতাতেই ব্যবসা করেছিল, তারাও গুটিয়ে নিয়েছে। আরো অনেক কোম্পানির নাম বলে ছোট করতে চাইছে না, গুটিয়ে নিচ্ছে। এইসব গুলো ঘটছে কেননা তারা বুঝতে পারছে যে ব্যবসা করার জন্য যা প্রয়োজন সেটা নেই।
হ্যাঁ, বুঝেছেন? সুতরাং আপনি দেখুন, আপনি যদি বিদেশে যান বা কোনো সম্মেলন করেন, আপনি একজন সম্মানিত ব্যক্তি, মুখ্যমন্ত্রী বা ইত্যাদি, আপনার আহ্বানে অনেকেই আসবে। হুম, হ্যাঁ, হ্যাঁ, আমি বিনিয়োগ করবো, একটু কথা বলবে। হুম, কিন্তু অ্যাকচুয়াল প্র্যাকটিসের সময় তারা দুবার তিনবার ভাববে, বাবা এখানে বিনিয়োগ করলে বিপদ আছে। হ্যাঁ, হুম, তার তো টাকা না, তার তো কষ্ট অর্জিত টাকা। সে হট করে, হ্যাঁ, টাকা একবার বিনিয়োগ করলে জমি জমি কেনা থেকে, হ্যাঁ, একদম। আপনার হিউজ মেশিন পত্র, সেগুলো আপনি হট করে তাহলে আপনি বলছেন সরাতেও পারবেন বাংলার না। ভাড়ার কি এবার শূন্য, মানে কোনো লাভই নেই মানে না, এই না, করে? দেখুন, বেঙ্গল ইকোনমিক সামিট যেগুলো, বিজনেস সামিট যেগুলো ঘটেছে, সেখানে যদি দেখেন প্রচুর টাকা হয়তো সবাই প্রমিস করেছে, কিন্তু তারপরে যদি দেখুন, এইগুলো তো খালি প্রমিস করলে হয় না। এরপরে আমাদের যে ভারত সরকারের যে ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্ট, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট, প্রমোশন অফ ইন্ডাস্ট্রি, এরকম নামে একটা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট আছে, তাদের সেক্রেটারিয়েট অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, এসআইএ, সেই ডিপার্টমেন্টে জানাতে হয়। আমি এটা, যেটা হচ্ছে এমএসএমই এর বাইরে, যেটা হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রির বাইরে যেগুলো আছে, লার্জ ইন্ডাস্ট্রিজ করতে গেলে প্রত্যেককেই জানাতে হয়। আগে লাইসেন্স ছিল, এখন লাইসেন্স তুলে নিচ্ছে। সেগুলোকে হচ্ছে ওদেরকে বলতে হয় যে আমার যে আমি বিনিয়োগ করছি এটা জানাচ্ছি, এবং আমার ইন্টেনশন, হ্যাঁ, এমওইউ যেটা একটা ইন্টেনশন জানাতে হয়। তারপরে আমার ইচ্ছে সেটাকে ইমপ্লিমেন্ট কতটা হচ্ছে সেটাও একটু হয়। প্রত্যেক মাসেই তাদের রিপোর্ট বেরোয়। আপনি যদি দেখেন যে পশ্চিমবঙ্গে যা প্রমিস হয়েছে তার less than 1% বিনিয়োগ হচ্ছে, বুঝেছেন? এইগুলো সঠিকভাবে যারা রাজনীতির চর্চা করেন বলেন না। যারা একাডেমিক্যালি আছেন তারাও ভয় পান, এসব লিখলে বুঝি ঝামেলায় পড়বো। সাংবাদিকরা তো এইসব ছোঁয়েন না। তার ফলে এইগুলো হয়ে যাচ্ছে যে বিশাল টাকার বিনিয়োগের যে কথা বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী লাখ কোটির অনেক কথা বলে ফেললেন অক্সফোর্ডে গিয়ে। হ্যাঁ, কিন্তু যে অত লাখ কোটি টাকার যদি বিনিয়োগ যদি হতো, একদম। তাহলে বাংলা উনি বলেন বাস্তবে, 2 কোটি চাকরি হয়ে গেছে। হ্যাঁ, বাস্তবের সঙ্গে বাস্তবে সম্পর্ক অনেকটাই থাকে না। কতটা কি হয় সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু আর হুম, হুম, কিছু হোক না হুম, হোক, যাই হোক, এই রাজ্যের যে ভাবমূর্তি, সেটা সেখানে অক্সফোর্ড ইউনিভার্সিটি বলছেন, অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজ, কেলগ কলেজ, সেখানে তিনি বক্তৃতা রেখেছেন। এছাড়াও তার আগে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেছেন, এবং ভারতীয় দূতাবাসের তরফে সেখানে একটা অনুষ্ঠান, সেখানে তিনি যোগ দিয়েছেন। এই যে সমস্ত কিছু হয়েছে, তাতে একটা জিনিস, যে কেন্দ্র রাজ্যের যে সম্পর্ক, সেই সম্পর্কের কোথাও একটা, যে একটা নেগেটিভ বিষয় ছিল, সেটা কিন্তু কোথাও মনে হচ্ছে যে ধীরে ধীরে সেটা অবনতি থেকে উন্নতির পথে এগোচ্ছে। সে এবার এগুলো তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। দেখা যাক যে আগামী দিনে সত্যি সত্যি এই সফর, এই পশ্চিমবঙ্গের জন্য কতটা সুদূর প্রসারী হয়, সেদিকেই আমাদের নজর থাকবে। ধন্যবাদ রাজেদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।